স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। গত 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তাকে আজই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে সাবেক সিইসিকে গ্রেফতার করা হয়। রাজধানীর শেরেবাংলানগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে গত 22 জুন মামলার আবেদন করে বিএনপি। এরপর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন আরেক সাবেক সিইসি KM নুরুল হুদা। সবশেষ কাজী হাবিবুল আউয়ালকে আনা হলো আইনের আওতায়। তিনি 2024 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। আজ থেকে শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেজন্য সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি। ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সবার মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন যে বোর্ড থেকে নতুন নতুন নিয়মগুলো করতেছে, এতে বাচ্চারা সবাই খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যে ওদের পরীক্ষা কেমন না কেমন হবে। খুঁজে যখন ভিতরে আসলাম আমি, তখন বান্ধব না যে এটার ভিতরে মানে মনের ভিতরে একটা কলেজ আছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। এতে যমুনার চরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বাসিন্দারা। এরই মধ্যে অনেক স্থানে ফসলি জমি, গাছপালা ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্ট এলাকায় 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 199 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর পয়েন্টে নদীর পানি 48 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি অংশ ভাঙনের কবলে পড়েছে। টানা বৃষ্টি আর নদীর পানির স্রোত বেড়ে যাওয়া এর কারণ। এতে ওই এলাকার একমাত্র সড়ক ও নদীর তীরবর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কদিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় এভাবে ভেঙে পড়ছে নদীর পাড়। দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীর প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই অবস্থা। নদীর পানির স্রোত আর বৃষ্টির পানির প্রভাবে আশপাশের জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির প্রভাবে ওই এলাকার একমাত্র সড়কেরও বেহাল দশা। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। নদী কিন্তু বাস্তব যে আছে, এটা হলো মেন নদী, ভাঙ্গে 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 এই যে এখন রাস্তার ধারে চলে গেছে। তো এই যে মনে করেন ক্ষেত খালা নষ্ট হচ্ছে, রাস্তা তো একবারে চলে গেছে। কিন্তু এটা ফসল তোলার রাস্তা,
এইভাবে যদি নদী ভাঙন হয় তাহলে তো রাস্তাও থাকবে না, মানুষের জনজীবন কিভাবে এখন পার করবে? আর নদীর এইবার আমার জন্য ব্লক টলক হয়, আমরা এইটা আশা করছি। জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেম্বারও দেখে না, চেয়ারম্যানও দেখে না, কেউ দেখে না, ঘুরিও দেখে না। ব্রিজটা যদি হইলো মানুষ চলাচল করতে পারলে হয়। কোনো মূল্য নাই, সুইচ গেট যদি নিরাপদ না করে এই সুইচ গেটও ভাঙি চুরি চলে যাবে। এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। দীপ্ত, বার্তাকক্ষ। বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাধনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন সাধনা রানী। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জনের মৃত্যু হলো। মৃতের ছেলে হৃদয় চন্দ্র দাসও ডেঙ্গুতে আক্রান্ত। জেলায় বর্তমানে 240 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গত 24 ঘন্টায় 70 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বরগুনা সদর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 2567 জনে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে হতে যাচ্ছে এই আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর পরিচালক জন র্যাডক্লিফ। তিনি জানান এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে। অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হবে শনিবার। এ তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও অন্তত 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 400 জন। বুধবার ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থলে কমপক্ষে 2টি হামলা হয়েছে। খান ইউনিসের মাজাইদা পাড়ায় আবু আরব পরিবারের আরেকটি তাঁবুতে বোমা হামলায় কমপক্ষে 5 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও মধ্য গাজায় হামলা চালিয়ে কমপক্ষে 13 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিফা বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে ইউভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। জি গ্রুপ থেকে 2 দলই নিশ্চিত করেছে শেষ 16। 2 ম্যাচ শেষে 2 দলই অপরাজিত রয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।